স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। দেশের বিভিন্ন বিদ্যালয়ে চলছে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম। বই কম আসায় এবার মাত্র 15% বই নিয়ে বছর শুরু হলো শিক্ষার্থীদের। তবে 20 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের আশা সংশ্লিষ্টদের। আমি 2তে উঠছি। আমি বাংলা, ইংলিশ ও গণিত বই পাইছি। নতুন বই পাইছি। আমি আজকে থেকে পড়া শুরু করব। আমি বই পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। আজকে আসি, বই পাইনি এখনো, কিছুক্ষণ পরে পাওয়ার সম্ভাবনা আছে। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তো অন্ধকারে তো বহুতই কাটতে আসছে, দেখা যাইতেছে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নড়িয়া নদী গর্ভে চলে যাবে। অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে গেছে। এখন আমরা নতুন করে আবার এই নদীর একটা ভয় আছি, ভাঙনের ভয় আছি। আমরা যখনই খবর পাচ্ছি আমাদের অভিযান তখন তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ, নৌ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এই অভিযানগুলি পর্যালোচনা করছি। শরীয়তপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র। প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলনে হুমকিতে পড়েছে প্রায় 1,500 কোটি টাকার পদ্মার ডান তীর রক্ষা বাঁধসহ বহু স্থাপনা। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই নতুন বছরে বই বিতরণ কার্যক্রমের খবর। দেশের বিভিন্ন বিদ্যালয়ে চলছে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম। যদিও এবার বই কম আসায় এই কার্যক্রম চলছে সীমিত পরিসরে। নতুন বছরের শুরুতে প্রাথমিকে 28% বই পৌঁছলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এসেছে মাত্র 1% বই। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফয়সাল করিম ও বরিশালের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। প্রথমে চলে যেতে চাই চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, বই বিতরণ কার্যক্রম কেমন দেখছেন? এবারের কার্যক্রম নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? বছরের প্রথম দিন নতুন আনন্দের সাথে নতুন বই পেতে আমরা দেখছি বিদ্যালয়ে ভিড় করেছেন শিক্ষার্থীরা, তার সাথে এসেছেন অভিভাবকরাও। আমরা আছি নগরীর কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে এসে দেখছি যে একেবারে একটা উৎসবের পরিবেশ আছে। প্রতি বছরের মতো শিক্ষার্থীরা এসেছেন, বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন এবং ক্লাসরুম চলছে বই বিতরণ। এটি প্রথম শ্রেণীর একটি পাঠকক্ষ এবং আমরা যেটি দেখছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু উপস্থিত রয়েছেন আজকে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের নাম ডাকার সাথে সাথে তারা এসে তাদের যে বই সেগুলো নিয়ে যাচ্ছেন এবং এখানে প্রথম শ্রেণীতে যে 3টি বই আসার কথা সে 3টি বই এসেছে, অর্থাৎ চাহিদার 100% বই এখানে এসেছে। এবং দ্বিতীয় শ্রেণীতেও একই অবস্থা, বাংলা, ইংরেজি, গণিত সব বই কিন্তু পৌঁছেছে। তবে তৃতীয় শ্রেণীতে গতকাল পর্যন্ত 50% বই পৌঁছেছিল। তবে শিক্ষকরা বলছেন যে আগামীকালের মধ্যে সব বই পৌঁছে যাবে তৃতীয় শ্রেণীতে। তবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আসলে বই সেভাবে পৌঁছায়নি এবং তারা আশা করছেন, যারা শিক্ষক আছেন তারা বলছেন যে আগামী 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে হয়তো সেই বইগুলো তারা পাবেন। এবং প্রাথমিকে আসলে আমরা যেটি জানি যে চট্টগ্রামে 4066টি বিদ্যালয়, যেখানে শিক্ষার্থী আছে প্রায় 10 লাখের মতো এবং এখানে বইয়ের চাহিদা রয়েছে 44 লাখ, যার বিপরীতে গতকাল পর্যন্ত বই এসেছে আমরা যেটি জানি যে 12 লাখের মতো, অর্থাৎ চাহিদার 28% বই এসেছে। তো সেই কারণে সব বিদ্যালয়ে আসলে সেভাবে যে বই বিতরণের যে কার্যক্রম সেটি হচ্ছে না, অনেকটা সীমিত পরিসরে হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে হচ্ছে। তবে যারা বিদ্যালয়ের কর্তৃপক্ষ আছেন, প্রধান শিক্ষক আছেন বা সংশ্লিষ্ট শিক্ষক আছেন শ্রেণীকক্ষে, তারা জানাচ্ছেন যে আসলে এনসিটিভি থেকে তাদের জানানো হয়েছে খুব শিগগিরই বা পর্যায়ক্রমে সব বই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং মাধ্যমিকের অবস্থাটা একটু শোচনীয়। আমরা যেটি জানি যে মাধ্যমিকে শিক্ষার্থী রয়েছে চট্টগ্রামে 16 লাখের মতো, অর্থাৎ এখানের যে 650 বিদ্যালয় এবং 250টি মাদ্রাসা আছে, সেই 650 বিদ্যালয় এবং মাদ্রাসায় বইয়ের চাহিদা রয়েছে প্রায় 2,48 লাখের মতো, যার বিপরীতে বই এসেছে মাত্র 2.5 লাখ, অর্থাৎ চাহিদার মাত্র 1% বই এখানে পৌঁছেছে। এবং আজকে সকালের মধ্যে কিছু বই আসার কথা, সেই হিসেবে কিন্তু শতাংশের যে পরিমাণ সেটা হয়তো বাড়তে পারে। তবে সেভাবে আসলে কাঙ্ক্ষিত
যে পরিমাণ সেই পরিমাণে বই মাধ্যমিকে পৌঁছয়নি, এবং আমরা দেখেছি মাধ্যমিকের অধিকাংশ বিদ্যালয়ে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীর বই পৌঁছেছে, এবং যেগুলো প্রান্তিক পর্যায়ে হচ্ছে অর্থাৎ চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী কিংবা বিভিন্ন যে উপজেলাগুলো আছে সেই উপজেলা পর্যায়ে কিন্তু বই এখনও পৌঁছেনি। আর পার্বত্য যেই অঞ্চল আছে চট্টগ্রামে সেখানেও কিন্তু বইয়ের সংখ্যাটা সেভাবে পৌঁছেনি, এবং সেই হিসেবে কিন্তু মাধ্যমিকের অবস্থাটা কিছুটা সংকটপূর্ণ। তবে তারা আশা করছেন যে আসলে পর্যায়ক্রমে সে বই পৌঁছাবে। আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ, তিনি জানাবেন সেখানকার বই বিতরণের সবশেষ। আপনাকে ধন্যবাদ। বরিশালেও কিন্তু সারা দেশের মতো আজকে নতুন ইংরেজি বর্ষের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম চলছে। তবে সারা দেশের মতোই কিন্তু একই রকমের পরিস্থিতি। বরিশালেও কিন্তু সীমিত পর্যায়ের বই এসেছে এবং সেটির বিতরণ কার্যক্রমও সেভাবেই চলছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। আমরা রয়েছি বরিশাল নগরীর শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে কিন্তু শিক্ষার্থীদের যতটুকু বই পাওয়া গেছে, শিক্ষকরা যতটুকু পেয়েছেন সেগুলো কিন্তু বিতরণ করছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। বরিশাল বিভাগে কিন্তু মাধ্যমিকের বইয়ের চাহিদা বা সব কিছু মিলিয়ে কিন্তু 2,27,65,792টি বইয়ের চাহিদা রয়েছে। সেখানে কিন্তু সেই সংখ্যক বই আসেনি, তার মধ্যেও যতটুকু এসেছে শিক্ষকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং সেগুলো দেওয়ার চেষ্টা করছেন। বরিশাল বিভাগে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে 48,62,561টি। বরিশাল বিভাগে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের সংখ্যা যেগুলো পাওয়া গেছে সেগুলোর সংখ্যা কিন্তু 17,90,017টি। আর বরিশাল বিভাগে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ঘাটতি রয়েছে এখন পর্যন্ত 30,83,544টি বই। বিভাগের প্রাথমিকের 37% বই এসেছে। মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সংখ্যা কিন্তু এখানে 6,244টি। আর জেলার যদি তথ্য বলি, জেলায় প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে 12,57,809টি। বরিশাল জেলায় প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের সংখ্যা 5,18,130টি। বরিশাল জেলায় প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের ঘাটতি রয়েছে কিন্তু 7,39,679টি। যে প্রাথমিকে জেলায় 41% বই এসেছে এবং মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,591টি। ঠিক একইভাবে কিন্তু মাধ্যমিকের তথ্যটি যদি বলি, মাধ্যমিকে বইয়ের চাহিদা কিন্তু 39,38,498টি। আর জেলায় মাধ্যমিকের প্রাপ্ত বইয়ের সংখ্যা 1,52,526টি। তো আমরা যেখানটায় রয়েছি বরিশালের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এখানে শিক্ষকবৃন্দ আমাদেরকে যেটি জানালেন যে বইগুলো এসেছে সেগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন, এবং আজকে যতটুকু দেয়া হয়েছে যতদিন বই আসতে থাকবে তো প্রত্যেক দিনই কিন্তু বই দেয়া হবে। এতটুকুই ছিল বরিশালে যে প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে তার সবশেষ খবর। চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের খবর। নতুন বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিদ্যালয়গুলো। নতুন বছরে নতুন শ্রেণীর বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে নোয়াখালীর মাইজদি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, নোয়াখালীতে বই বিতরণ কার্যক্রম কেমন দেখছেন? নতুন বই পেয়ে শিক্ষার্থীরা কি বলছেন? নতুন বছরের প্রথম দিন আজ, আর এই নতুন বছরের নতুন দিনেই কিন্তু খুদে যে সকল শিক্ষার্থী নতুন শ্রেণীতে তারা তাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে, তাদেরকে কিন্তু ইতোমধ্যে নতুন বই সরবরাহের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা নানাবিধ আয়োজন করেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর জেলা শহর মাইজদির একটি প্রাথমিক বিদ্যালয়, এবং সকাল থেকে এখানে এসে দেখেছি এখানে আসলে ক্ষুদে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পদচারণায় দীর্ঘদিন পরে কিন্তু মুখর হয়ে উঠেছিল এই বিদ্যালয় প্রাঙ্গণ, এবং আজ সকাল 10:30টার পরে কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের কার্যক্রম শুরু হয়। তো আমি কথা বলেছি যে সকল শিক্ষার্থীরা বই পেয়েছেন, তারা আসলে বই পেয়ে অনেকটা তাদের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে আপনার মাধ্যমে জানিয়ে রাখি, নোয়াখালীতে এবছর প্রাথমিক পর্যায়ে কিন্তু মোট বইয়ের চাহিদা ছিল 16 লাখ, যেখানে এখন পর্যন্ত কিন্তু আজকের তারিখ পর্যন্ত প্রায় 8 লাখের মতো বই সরবরাহ হয়েছে, অর্থাৎ বাকি প্রায় 50 ভাগের মতো শিক্ষার্থী কিন্তু তারা এই আনন্দ থেকে অনেকটা বঞ্চিত বলা যায়। তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন যে 8 লাখ বই এখনো তাদের হাতে পৌঁছায়নি। তারা আগামী 1 সপ্তাহের মধ্যে এই বইগুলো পাবেন বলে তারা ধারণা করছে, এবং সেই বইগুলো পেলে কিন্তু তারা শিক্ষার্থীদের মাঝে সেগুলো পৌঁছে দিবেন। আমি কথা বলেছি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন এখনো
মাধ্যমিক পর্যায়ে কিন্তু তারা আসলে তাদের চাহিদার তুলনায় খুব একটা বই পাননি, যেগুলো পেয়েছেন তাও খুবই নগণ্য। তবে তিনিও আশা করছেন যে আগামী হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু তারা যে বইগুলো এখনো অবশিষ্ট রয়েছে সেগুলো পেয়ে যাবেন। এবং তিনি জানিয়েছেন আসলে গত যেই সরকারের পটভূমি পরিবর্তনের পরে কিন্তু আসলে নতুন করে কারিকুলাম পরিবর্তন এবং বইয়ের নতুন করে ঠিকাদার নির্ধারণ সব মিলিয়ে যে সময় লেগেছে, যার কারণে কিন্তু এবছর বছরের শুরুর দিনেই বই দিতে আসলে অনেকটা বিলম্বিত হচ্ছে। এবং তিনি আশা করছেন, তারা জানিয়েছেন যে খুব দ্রুতই কিন্তু তারা নতুন বইগুলো তাদের হাতে পেলে সেগুলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিবেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে বই বিতরণ নিয়ে আমার কাছে এখন অবধি সবশেষ। সারা দেশে চলছে বই বিতরণ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ। চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমি এই জন্য বলছি এটা সুযোগ। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সবকিছু ভালো কথা। কিন্তু তার চাইতে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কে সে কি জিনিসটা সে গ্রহণ করে, সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ। আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি অসংখ্য মানুষ, 17 কোটি মানুষের দেশ এত ছোট্ট একটা জায়গার ভেতর, এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা তাজা তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই, আমাদের এসছে। যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুশ্রুতিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হইতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে,
সে কোথাও যায় না, বাড়িতেই, কিছুই না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়ায়। অর্ডার তো 3 দিন আগে দিতে হয়, কি কি চান, কি কি জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো স্বীকৃতি নাই। তার মধ্যে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি, এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটা কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি যে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে, বহু রকম জিনিস করছে। কৃষিতে, শিল্পে, হস্তশিল্পে, কুটির শিল্পে যত রকমের জিনিস আছে, আইসিটি, আজকে টেলিফোন দিয়ে কত রকমের ব্যবসা হচ্ছে, কম্পিউটার পর্যন্ত যেতে হচ্ছে না কিন্তু কম্পিউটারও চলছে, কত রকমের ব্যবসা। আন্তর্জাতিক, আমি তো দেশের কথা বললাম, আন্তর্জাতিক ব্যবসা, ঘরে বসে কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3-4 যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। কারণ তারা তো আমাদের পথ প্রদর্শক, তারা জাতিকে পথ প্রদর্শন করবে, দুনিয়াকে পথ প্রদর্শন করবে। এই যেগুলো এখানে আসবে শুধু সেটা বাংলাদেশের সেরা না, তারা দেখবেন যে অনেকে দুনিয়ার সেরা হয়ে গেছে। দেশ আর দুনিয়ার সীমারেখা এখন আর নাই। আমরা যে পর্যায়ে তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে, আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। এটার কোনো তফাৎ নেই, ঘরে বসে কাজ আন্তর্জাতিক কাজ কোনো তফাৎ নেই, শুধু আকারে বড়, বুদ্ধি, ছোট্ট বুদ্ধি। একবার যদি বুদ্ধিটা খেটে যায় তাহলে এটা সারা দুনিয়ার জন্য খেটে গেল। উবার ধরেন একটা বুদ্ধি, এটার জন্য দুনিয়া লাগে না তো, একজন হলেই হয়ে যায়, কিন্তু যেই একজনে কাজ করেছে এটা সারা দুনিয়া থেকে কাজে লেগে গেছে, বিরাট কোম্পানি হয়ে গেছে। কাজে এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তার ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি, কত বিনিয়োগকারী আসবে তার কাছে, বল চলেন আমরা সঙ্গে ব্যবসা করি। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। তা আমরা সেরকম ভাবে তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি,
যারা আমরা বলছি রিটায়ার্ড, একটা শব্দ বলি, আমি বলছি রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। একজন মানুষ কখনো রিটায়ার করতে পারে না, সে মৃত্যু পর্যন্ত সচল সজাগ কর্মঠ, তার আগে সে থামে না। কিন্তু আমরা একটা বয়স নির্ধারণ করেছি, এত বছর হলে তুমি রিটায়ার, তারপর আমাদের কাজের না, আমি তো রিটায়ার হয়ে গেছে। জোর করে মানুষ একটাকে অচল করে দিল, বেকল করে দিল, শব্দ একটা আবিষ্কার করে। এই শব্দটাকে ডিকশনারি থেকে বের করে দিতে হবে। আপনি বলেন 70 বছর, 80 বছর, 90 বছর, কি অসুবিধা আছে? যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি, কাজ করতে পারি, বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজে তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে। তাদের জন্য একটা আলাদা এলাকা বয়স্কদের জন্য, যেটা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্বরা কি কি কাজ করছে, কি কি জিনিস করে ফেলছে, তারা করছে। কাজে ওই যে বললাম, উপজেলায় উপজেলায় হবে, প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে, যারা আসছে তাদের তালিকা হবে, তাদের জীবনী ছাপা হবে, তারা কি করছে। তারপর তাদের দেখতে আসবে সবাই, দলে দলে আসবে, সারা দেশ জুড়ে আসবে, বিদেশ থেকে আসবে, কে কি করছে। আপনাদের বহু ঘটনা জানা আছে, আমার বলার দরকার নেই। কাজে ওইটাই হবে মেলা, যেটা বাংলাদেশের মানুষকে সব, এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেও বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো, আমি এর চাইতে ভালো পারবো। সে ক্লাস 7-এর ছাত্রী, সে ক্লাস 7-এর ছাত্র, তার মাথায় বুদ্ধি এসছে, করুক না, অসুবিধা কি? বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই, বুদ্ধি আলাদা এক জিনিস। সে 100 বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে, 5 বছরের বাচ্চা থেকেও আসতে পারে, আসুক না। এইগুলো দেওয়াটাই হলো এই মেলা। কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব, মেলা আমাদের উৎসাহিত করবে, কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে। এবং এটা হলো চূড়ান্ত মেলা, সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারে। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী, বয়স্কা যত আছে, সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি, সেটাকে এগিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে, মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি। সেগুলো পরবর্তীতে স্কুলে কলেজে পাঠ্য হবে, কে কি করেছে, কি ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাতেও সেটা করে। তাহলে এই মেলা সবার জীবনে একটা বড় রকমের প্রভাব রেখে যাবে আমাদের জন্য। তো সেই উদ্দেশ্যে আজকে এই মেলা আমরা সূত্রপাত করলাম। ভবিষ্যতে আমরা কিভাবে করব, আপনারা সবাই মিলে এর সঙ্গে আপনাদের বুদ্ধি যোগ করুন। আমি তো কয়েকটা কথা বললাম, আমার বুদ্ধিতে যা কুলিয়েছে, সবার বুদ্ধি একত্র করলে এটা মহাবুদ্ধিতে পরিণত হবে। আমাদের দেশ, আমাদের মানুষই তো দেশ বলে তার কিছু নাই। আমাদের মানুষ তার নিজের দেশ নিজে সৃষ্টি করবে, উৎসাহ করে শক্ত হয়ে দাঁড়াবে দুনিয়ার সামনে। দেখো তোমাদের জন্য আমরা কত রকমের উদাহরণ সৃষ্টি করে দিলাম। তো সেটার জন্য আজকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শরিক হয়েছি। আমাকে লিখিত কিছু দিয়েছে, সেটা পড়ে শোনাই, তারপর আমরা শেষ করব। দেশে উৎপাদিত পণ্য সামগ্রীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উৎপাদন ও রপ্তানিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই সংস্থা নতুন নতুন পণ্যকে রপ্তানিতে অন্তর্ভুক্তকরণ, পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্রতি বছর এই মেলাটি আয়োজন করে।
এই ধরনের বিপণন প্রসারমূলক কার্যক্রমের ফলে ইতিমধ্যেই আমাদের তৈরি পোশাক বিশ্ববাজারে নেতৃস্থানীয় অবস্থান তৈরি করেছে। বেকারত্ব কমানো, বৈদেশিক মুদ্রা অর্জন এবং দারিদ্র্য কমিয়ে আনার মাধ্যমে রপ্তানি বাণিজ্য দেশের অর্থনীতির ভিতরকে মজবুত করতে বিশেষ ভূমিকা রাখছে। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনাক্রমে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত, বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার, বর্ষের সেরা পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমি প্রোডাক্ট অব দ্য ইয়ার তো বটেই, এন্টারপ্রেনিয়র অব দ্য ইয়ার সেটাও পরিচিত করতে চাচ্ছি, যাতে করে প্রোডাক্টের উপরে যেমন জোর, তার চেয়ে বেশি জোর করলুটাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ঘোষিত পণ্যের উৎপাদন ও বিপণনে উৎসাহিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবার ফার্নিচার পণ্যকে 2005 সালের বর্ষসেরা পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াকৃত পণ্য ও সেবা সামগ্রীকে বহির্বিশ্বে রপ্তানির পথ সুগম করার লক্ষ্যে আয়োজিত 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাথে সম্পৃক্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সকল মন্ত্রণালয় ও সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার শুভকামনা। আশা করি এবারের মেলার সার্বিক সাফল্য অর্জন করবে। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। প্রত্যাশার প্রাপ্তির ব্যবধান। শরীয়তপুরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র। প্রতিদিন উত্তোলন করা হচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। অপরিকল্পিত বালু উত্তোলনে হুমকিতে পড়েছে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধসহ বহু স্থাপনা। প্রশাসনের অভিযানে জেল জরিমানার পরেও থামানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। শরীয়তপুরের পদ্মা নদীর নড়িয়া এলাকা। নদীর মাঝে সারি সারি অবৈধ ড্রেজার। অপরিকল্পিতভাবে তোলা হচ্ছে বালু। একের পর এক বাল্কের যোগে নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নদীর যে অংশে বালু উত্তোলন হচ্ছে তার কাছেই 1,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার ডান তীর রক্ষা বাঁধ, যে বাঁধ রক্ষা করেছে নড়িয়া ও জাজিরা উপজেলাকে। এরই মধ্যে ধসে গেছে পদ্মা সেতু সংলগ্ন বাঁধের 100 মিটার অংশ। এতে আতঙ্কিত পদ্মা পাড়ের মানুষ। এটা অপরিকল্পিতভাবে তার ইচ্ছা মতো, তার যতটুকু প্রয়োজন সে কতটুকু বিক্রি করে, তার বিক্রি করতেছে অবৈধভাবে। এই যে বেড়িবাঁধটা যেন পুক্ত থাকে আর ড্রেজিং এর যে কাজগুলো এগুলো যেন বন্ধ থাকে, মানে আমরা এটাই চাচ্ছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার কথা জানায় ছাত্র জনতা। নদী তীর রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে, এর ফলে নড়িয়া নদী গর্ভে চলে যাবে। অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে চলে গেছে। এখন আমরা নতুন করে আবার এই নদীর একটা ভয় আছি, ভাঙনের ভয় আছি।
বালু উত্তোলনের এই মহোৎসবে মেতেছেন নড়িয়ার আজহার শিকারী তারামিয়া ও জাজিরার রফিক ফয়জল খাঁ সহ আরও অন্তত 10 থেকে 12 জন। গোপনে ধারণ করা ভিডিওতে চক্রের অন্যতম সদস্য আজহার শিকারীর কথাও মেলে সেই তথ্যের প্রমাণ। চেষ্টা করেন টাকা দিয়ে টিম এখনকে ম্যানেজের। এই একটা লোকের দুজন পার্টনার এবং তারা বাসে জড়িত, ভাগত করে আপনি শান্ত জড়িত, এরপর উপরে রাজন মুন্সি আছে। আমি লিড দিই বলতে এরকম যে সবার কই তোরা করে এরকম না, কিন্তু আমি বলে থাকি অনেকের মন্তব্য আমার ওটা সবার সুসম্পর্ক ভালো আছে, আপনার সমন্বয় করে দেন, বিষয় এরকম আর কিছু না। পানি উন্নয়ন বোর্ড বলছে অপরিকল্পিত ড্রেজিং বন্ধ না হলে ব্যাপক নদী ভাঙনের পাশাপাশি ঝুঁকিতে পড়বে তীররক্ষা বাঁধ। বালু উত্তোলন বন্ধে নানা পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন। নদী তীর সংরক্ষণ প্রকল্প এটা আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ, এবং কাছে যদি এটা ড্রেজিং করা হয় এটা অবশ্যই এটা ক্ষতির সম্মুখীন হবে, যেটাতে হচ্ছে সাধারণ জনগণ এবং নড়িয়াবাসী এদের জন্য হচ্ছে এটা হুমকি স্বরূপ হবে। আমরা যখনই খবর পাচ্ছি আমাদের অভিযান তখন তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ, নৌ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এই অভিযানগুলি পর্যালোচনা করছি। সম্প্রতি পদ্মা নদীতে অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার জব্দসহ 17 জনকে 10 লাখ টাকা জরিমানা ও 8 জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। কুমিল্লায় 2023-এর তুলনায় 2024 সালে রেমিটেন্স বেড়েছে 26%। এবছর জনশক্তি রপ্তানিতেও শীর্ষে এই জেলা। তবে লোভনীয় ফ্রি ভিসায় প্রবাসে গিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। এমন অবস্থায় দক্ষ জনশক্তি রপ্তানি নিশ্চিতে সরকারি প্রশিক্ষণের আহ্বান জানাচ্ছেন সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। মধ্যপ্রাচ্যের তরুণ উদ্যোক্তা ফরহাদ আলম জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স অর্জনে দেশের শীর্ষ জেলা কুমিল্লায় 2024 সালে 11 কোটি 64 লাখ টাকা দেশে পাঠিয়ে দ্বিতীয় হয়েছেন। গেল বছর জেলার সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে প্রথম হয়েছিলেন তারই চাচা ইয়াসিন আরাফাত। তাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বেকারত্ব দূর করেছে আরও অনেকের। সবার ইনকাম ট্যাক্সের আওতাধীন নিয়ে আসার জন্য যারা হুন্ডিতে টাকা আনতেছে সে অবৈধভাবে টাকা আনবে না, সে বলবে যে আমাকে তো ইনকাম ট্যাক্সে আমাকে এটা দেখাইতে হবে, তো হুন্ডির টাকা তো সে দেখাইতে পারবে না, তো সবাই বাধ্য হয়ে ব্যাংকিং চ্যানেল নিয়ে আসবে। বাংলাদেশে যারা এই মুহূর্তে স্কিল্ডেড পার্সন যাদেরকে আমি দুবাই শিফট করবো পারতেছি না, বাংলাদেশি আইডেন্টিটি হইলে ওরা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয়। সো এটা ফিক্স করা প্রয়োজন। কুমিল্লাকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় এগিয়ে নিচ্ছেন প্রবাসীরা। 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কুমিল্লা থেকে প্রবাসী গিয়েছেন 91,379 জন, যা দেশের মোট জনশক্তি রপ্তানির 10%। এবছর জেলায় রেমিটেন্স এসেছে 1300 মিলিয়ন $। গেল বছরের তুলনায় যা 26% বেশি। রাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা করে দক্ষ জনশক্তি, তাই প্রবাসগামীদের দক্ষতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। যুবোন্নয়ন অধিদপ্তর, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর সহ বেসরকারি অনেক প্রতিষ্ঠান যারা প্রশিক্ষণ নিয়ে কাজ করতেছে, আমরা একটা রেফারেল সিস্টেম চালু করতে চাই, রেফারেল মেকানিজম চালু করতে চাই, যাতে আমরা সবার সেবা তার একেবারে কাছে পৌঁছায় দিতে পারি। তারা যেন সঠিকভাবে প্রবাসে গমন করেন এবং দক্ষতা অর্জন করে যেন তারা যায়, যার ফলে তারা যেন বর্তমানে যে রেমিটেন্স আমরা পাচ্ছি দেশের মানুষ, তার থেকে যেন বেশি সংখ্যক রেমিটেন্স আমরা পেতে পারি। তবে রয়েছে বিভিন্ন এজেন্সির ফ্রি ভিসার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার গল্প। অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রামরুর তথ্য বলছে, বিদেশে কাজ না পাওয়াদের 50%ই ফ্রি ভিসায় গিয়েছেন। এই অভিবাসন ব্যয়টা যে হাত বদলের কারণে বাড়ছে বা সিন্ডিকেটের কারণে বাড়ছে, সেই জায়গাটাতে কিন্তু ফোকাস করার একটা জায়গা আছে, এবং আমার মনে হয় যে একটা সময় উপযোগী সিদ্ধান্ত সরকারি নজরদারির মাধ্যমে এটাকে নিরসন করা সম্ভব। দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত রেমিটেন্স। বৈদেশিক মুদ্রার আয় চলমান রাখতে বিদেশ থেকে অর্থ আনয়নে নিয়ম নীতি শিথিল করতে হবে, তেমনি প্রবাসীদের প্রতি আরও মনোযোগী হবে রাষ্ট্র, এমনটা প্রত্যাশা প্রবাসীদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। কক্সবাজারের টেকনাফ 2 দফায় অপহরণ হওয়া 27 জনের মধ্যে 18 জন উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এখনও নিখোঁজ রয়েছেন 9 জন।
মঙ্গলবার বিকেল 5টার দিকে টেকনাফের নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহীন পাহাড় থেকে পুলিশ, র্যাব, এপিবিএনের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। অপহরণ হওয়া বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলছে প্রশাসন। এর আগে সোমবার বন কর্মী সহ 19 জনকে অপহরণ করে প্রত্যেকের জন্য 1 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্বাচনের আগে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আইন শৃঙ্খলার উন্নয়ন জরুরি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার বিকেলে চরমোনাই মাদ্রাসা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সংস্কারগুলো দ্রুত চলছে, এগুলো যখন শেষ হবে নির্বাচনের মাধ্যমে আমরা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব। আপনাদের সহযোগিতা চাই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্য। আসলে প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে এগুলো করার পরে তারা যৌক্তিক সময়, অল্প সময়ের মধ্যে জাতীয় একটা নির্বাচন সুন্দর পরিবেশ তৈরি করবে, এইটা আমাদের দাবি ছিল। সে লক্ষ্যেই আমরা ওই দাবিতে এখনও একমতই আছি। মধ্যরাতে রাজধানীর গুলশানের রেনেসা, ওয়েস্টিন, বনানীর হোটেল শেরাটন আর উত্তরার রেজেন্সি হোটেল সহ 8টি হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী 31st নাইটে সব বার বন্ধ রাখার নির্দেশ ছিল। এ সময় 5 তারকা হোটেলের বারগুলো বন্ধ থাকলেও হলরুমগুলোতে মাদক গ্রহণের প্রমাণ পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 8টি দল এই অভিযান পরিচালনা করে। সে সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এই বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালক শামীম হোসেন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।